মর্নিং পারো। হোয়াট এ ওয়ান্ডারফুল ডে। ব্রেকফাস্ট সেরে এই উঁচু জায়গাটায় চলে এলাম। দ্য ভ্যালি লুক সো বিউটিফুল ফ্রম হিয়ার। Last evening I reached here from Thimphu, strolled in the market for some time and then went to bed early. Today I'll be trekking to Takseng Monastery, also called the Tiger's Nest, the icon of Bhutan. Tiger Nest Monastery, it is one of the wonder of the world and one of the toughest trek here in Bhutan. So it is beautifully located in the center of the cliff. I know it is not going to be easy. কি ভাবছো? ভাবছো এই পুরোটা পারবে কিনা? Hey, this is Dugong Datta, the mocking monk. পারতে তো হবে। শহর নদী সব পেরিয়ে পৌঁছলাম পাহাড়ের কোলে টাইগার্স নেস্ট মোনাস্ট্রির বেস ক্যাম্পে। সবার আগে যেতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টের কাউন্টারে। পারমিট নিতে হবে 1000 টাকা দিয়ে। আমাদের গাইড গোপাল অলরেডি সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। আর সেই লাঠি পাবে এখানেই। How much? 100 each. Okay. এটাই বেস বলতে পারো, বেস ক্যাম্প। এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এখানে টিকিট নিলাম। টিকিট 1000 টাকা পার হেড। সে তুমি ওপর পর্যন্ত যাও বা না যাও, এই গেটটা ক্রস করলেই কিন্তু 1000 টাকা। আর ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। পরিবেশটা খুব মনোরম, কিন্তু পথ কেমন সেটাই এখন দেখার। এখানকার উচ্চতা মোটামুটি 7000 ফিট সমুদ্রতল থেকে, কিন্তু ওপরে তাকসেং মোনাস্ট্রির উচ্চতা প্রায় 10,000 বা 10,000 প্লাস। সুতরাং প্রায় 3000 ফিট উঠতে হবে আমাদের এই পথে। এখান থেকেই শুরু বলা যায়। নোটিস ফর তাকসেং পনি সার্ভিস। প্লাস্টিক যা কিছু আছে এখানে ফেলে যেতে হবে, ওপরে নিয়ে যাওয়া যাবে না, খুবই স্বাভাবিক। এখানে একটা গার্ডদের রুম। আর এই সামনে রয়েছে পনি পয়েন্ট, পনি সার্ভিস। How much is a pony? It's 1400, sir. 1400. Up to which point it will go? Up to till half, sir. Till cafeteria. Cafeteria. That's 1.8 kilometer? It's I guess 2. 2. Yep. Okay. Only one way, no? Yes, sir. Thank you. ফুটহিলের একটা মাঠ বা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। চারিদিকে ঘুরে বেড়াচ্ছে পনি। আর এই গাছ দেখো, একটা দুটো আপেল গাছ, কিন্তু সব আপেলও রয়েছে, খুবই কাঁচা, এখনো পাকার সময় হয়নি, কিন্তু কাঁচা আপেলও বোধহয় এই প্রথম দেখলাম। এখানে ঘোড়াগুলো ঘুরে বেড়ায় পথে ঘাটে বিভিন্ন জায়গায়, যেমন ঘুরে বেড়ায় ওই গরু ছাগল আমাদের ওখানে। ঢুকে পড়লাম ফরেস্ট ট্রেলে। সেই পেছনের মাঠ বা বাগান ছেড়ে এবার ঢুকছি বনের মধ্যে। ফরেস্ট ট্রেল, পায়ে হাঁটা পথ, কোনো আলাদা করে কোনো পথ দেখতে পাচ্ছি না। পথ ভীষণই এবড়ো খেবড়ো, মাটি পাথর, জানি না বৃষ্টি না হলে হয়, বৃষ্টি হলে এতে কাদাও হবে। সামনে আবার একটা কি যেন দেখা যাচ্ছে, ছোট্ট একটা ঘরের মতন কিংবা স্তূপা। একটা জল বা ঝর্ণার শব্দ আসছে। আসলে ওই স্তূপার সামনে একটা পাইপ দিয়ে জল এসে পড়ছে।
হয়তো পাহাড়েরই জল, কিন্তু পড়ছে এইভাবে, বা জলের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এখানে এইভাবে। আর যাই হোক, পরিবেশ পরিবেশ খুব মনোরম। চারিদিকে উঁচু উঁচু গাছ, আর তার মাঝখানে একটা ছোট্ট ফরেস্ট ট্রেল। রোদ থাকলেও সেটা যেন গায়ে পড়ছে না, এই বড় বড় গাছগুলোর মাঝে দিয়ে চলে যাচ্ছি। বেশ ছায়া কিছু কিছু জায়গায়, সুতরাং অপেক্ষা করতে অসুবিধে হবে না। সামনে একটা বসার জায়গা, আর সেখানে বসে আছে আমাদের গাইড গোপাল গোপাল কৃষ্ণা। আমার এই ট্রিপে আমি একা নই, একা এখানে যাওয়াও যায় না। তো আমার সাথে আমার গাইড রয়েছে গোপাল কৃষ্ণা। Hello, Kuzo Zangpola and good morning. আমরা চলেছি বেস ক্যাম্প থেকে একেবারে প্রায় 10,000 প্লাস হাইটে এখানকার আইকনিক মোনাস্ট্রি, তাকসেং বা টাইগার নেস্ট মোনাস্ট্রি। এই হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট টাইগার নেস্ট মোনাস্ট্রি? So Tiger Nest Monastery, it is one of the wonder of the world and one of the toughest trek here in Bhutan. So it is beautifully located in the center of the cliff in which our famous Guru Padma Sambhava, also known as Guru Rinpoche, has meditated almost for 3 months, 3 weeks, 3 days in that cave. So after that, in 16th century, a famous person, a ruler from Paro, then Gyaltse Tenzin Rabge, he then constructed the monastery out there where Guru Padma Sambhava have meditated. And today we also believe, we have one of the spoken statue of Guru Padma Sambhava over that monastery. That's how it adds additional importance to the monastery. Yeah. Okay, but how tough is the trek and how long it takes to the So top? the trek is for almost 3 hours for us. One way. And for the senior citizen, it takes more than 3 hours. Okay, Yes. One way, 3 hours. one way 3 hours. Yes. চলো, থ্যাংক ইউ। এবার কিন্তু শুরু হলো আপহিল, এবার শুরু হলো চড়াই। এতক্ষণ পর্যন্ত ফরেস্টের মধ্যে দিয়ে মোটামুটি ভালোভাবেই হেঁটেছি। আমার মতো আরও অনেকে উঠছে এই পথে, কেউ বা নামছে। এই দেখো দৃশ্য, পাইন ফরেস্ট দেখা যাচ্ছে যত দূর চোখ যায়। আর আমাদের এই ফরেস্টের মধ্যে দিয়ে এখন পথটা যেন একটু বেটার। সম্ভবত 1.5 কিলোমিটার বা তার থেকে একটু বেশি উঠে এসেছি। আর এখানে একটা সুন্দর সিটিং এরিয়া, ওয়েটিং এরিয়া বলতে পারো, একটা রেস্ট এরিয়া, আর একটা ভালো ভিউ পয়েন্টও। এই দেখো, এখান থেকে পনি এবং মানুষের হাঁটা পথ আলাদা করে দেওয়া হয়েছে। এদিক দিয়ে যাবে পনি এবং এদিকে এই স্টেপসগুলোর মধ্যে দিয়ে যাবে মানুষ। খুব ভালো, না হলে খুব অসুবিধা হয় একই সাথে পনির সাথে যেতে। একদিকে রোডোডেনড্রন আর অন্যদিকে কত রকমের পাহাড়ি ফুল। আবার একটা হল্টিং এরিয়া, বসার জায়গা, এবং সেই সঙ্গে এখানে রয়েছে জলের ব্যবস্থা, যদিও খুব অল্প অল্প জল পড়ছে। কোথা থেকে যেন একটা বেল বা ঘন্টার শব্দ পাচ্ছি। একটু এগোতেই দেখতে পেলাম ওপরে একটা, ওই যে চক্রা, যেগুলো মোনাস্ট্রির সামনে থাকে, সেই গোল চক্রা রয়েছে, তারই ঘন্টা বাজছে। কেউ বোধহয় ঘোরাচ্ছে। রয়েছে ছোট ছোট এরকম আরও অনেক চক্রা বড়টির পাশাপাশি। রাস্তাটা এখানে এসে আবার একটু সমান হলো। উঁচু রাস্তায় চলতে কিন্তু
খুব কষ্ট হয়। এই দেখো সামনে একটা গেট মতো দেখা যাচ্ছে, সোজা চলেই যাওয়া যায়। আর এই গেটটি হচ্ছে সেই তথাকথিত ক্যাফে, ক্যাফের পথ। মনটা যেন ভরে গেল। ক্যাফেতে গিয়ে বসে রেস্ট নিয়ে আবার আবার শুরু করা যাবে। টাইগার্স নেস্ট পাতাতসাং ক্যাফেটেরিয়া। এখানে সকালে ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চ পাওয়া যায়, তবে বিকেলে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তবে চা কফি পাওয়া যায় সারাদিন, যতক্ষণ খোলা থাকে। বাইরের এই সিটিং এরিয়াটাই অসাধারণ। সাথে রয়েছে একটা বড় বড় খোলা জায়গা। যে আমি এখন আছি তাকসেং কাফেতে। এই কাফেতে সুন্দর বসার জায়গা। আর এই কাফেটি আসলে হাফ ওয়েতে বলা যায়। প্রায় 2 কিলোমিটার পথ আসার পর এখানে একমাত্র ক্যাফে। এই পুরো পথে কিন্তু আর কোনো ক্যাফে বা ইটারি নেই। এখানে এসে অনেকটা সময় নিয়ে বসে চা কফি খেয়ে তারপর আবার এখান থেকে নতুন উদ্যম নিয়ে কিন্তু ওপরে উঠে যাওয়া যায়। ওপরে দেখা যাচ্ছে এখান থেকে, কিংবা অনেকে আছে যারা পারে না, শেষ অবধি পারবে না মনে করে, তারা এখানে অনেকটা সময় বসে এখান থেকে চোখের সামনে দেখতে পায় সেই তাকসেন মনাস্ট্রি, দ্য টাইগার নেস্ট মনাস্ট্রি, এই ঠিক পাথরের ক্লিপের ওপরে, যেটা একদম একদম এই ক্যাফের সামনে। দেখবে, দেখাচ্ছি তোমায়। আমাদের হেঁটে যেতে হবে এদিক থেকে ওপরে উঠে এই ক্লিপটাতে। ওই যে ওপর থেকে গিয়ে ওখানে একটা ঝর্ণা আছে, একটা ছোট ব্রিজও আছে। সেটাকে ক্রস করে তারপরে কতগুলো সিঁড়ি উঠে পৌঁছতে হবে ওই তাকসেং মোনাস্ট্রিতে। ওই ক্যাফেটেরিয়া থেকে এখান থেকে উঠে এসেছি। এটা হলো সোজা রাস্তা, বাইপাসিং ক্যাফেটেরিয়া। আর এই আমাদের উঠে যেতে হবে এখান থেকে আরও আরও উঁচুতে। এবার থেকে একটা শর্টকাটও আছে, কিন্তু সেটা আরও টাফ, আরও টাফ। তো লেটস গো। এগুলো আসলে ছোট ছোট স্তূপা, দেখো। এবং শুধু তাই নয়, তারা বিভিন্ন রঙের হয়। এবং একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে 5টি রঙের ছোট ছোট স্তূপা রয়েছে। এগুলো কেউ মারা গেলে তাদের আত্মার শান্তির জন্য আমরা যেমন পিণ্ডদান করি, ওরা এরকম ছোট ছোট স্তূপা দেয়। শুধু তাই নয়, একটি নয়, 5টি রঙের স্তূপা। কেন 5টি রং? না, আমাদের পঞ্চতত্ত্ব, মানে সেই খিতিয়াব তেজ মরুদ বোম, সেই পঞ্চতত্ত্বের বিলীন হওয়ার জন্য তারা 5টা রঙের স্তূপাগুলোকে এখানে কোনো কেভে বা কোনো সিকিউর জায়গায়, যেখানে মানুষের পা পড়বে না, এরকম জায়গায় রেখে দেয়। তো একটা নতুন জিনিস জানলে তো। যত উঠছি ফরেস্টের গাছপালার রকম যেন কেমন বদলে যাচ্ছে, কিন্তু বদলাচ্ছে না শুধু আমাদের পথ আর তার উচ্চতা। তাকসাং মোনাস্ট্রির একটা বোর্ড দেখে মনে হলো যেন আমরা কাছাকাছি চলে এসেছি। তবে না, ওই ঘরটি নয়, ওটি মাঝে একটি কোনো ফরেস্টের গার্ড রুম। কিন্তু পথ এখানে বেশ ভালো, কিছুটা বোধহয় নামছিও আমরা, কষ্ট কম হচ্ছে। ঠিক এইখানে
পথের শেষ ভিউ পয়েন্ট এবং সব থেকে ভালো ভিউ পয়েন্ট, যেখান থেকে থাকছে টাইগার নেস্ট মোনাস্ট্রিকে সম্ভবত একটু নিচে দেখা যায়, তার থেকেও উঁচুতে রয়েছে এই ভিউ পয়েন্ট। এখান থেকে আমাদেরকে নেমে যেতে হবে বেশ কিছু সিঁড়ি এবং তারপরে আবার উঠতে হবে মোনাস্ট্রির জন্য। অনেকে এই পর্যন্ত এসেও ফিরে যায়, কারণ এখান থেকে যা দেখা যায় তা বোধহয় আর কোথাও দেখা যায় না, এমনকি মোনাস্ট্রির ভেতরে গিয়ে বা তার কাছাকাছি গিয়েও কোনো জায়গা থেকে দেখা যায় না। তো ইউ ক্যান কল ইট দ্য বেস্ট ভিউ পয়েন্ট অন দিস রোড অফ দ্য মোনাস্ট্রি। সেই 700 সিঁড়ি নামছি। যারা সকালে পৌঁছেছিল তারা এখন ফিরছে। দূরে একটা জলের শব্দ পাচ্ছি, হয়তো সেই ঝর্ণা বা সেই ওয়াটারফল, ফেমাস ওয়াটারফল দুটো পাহাড়ের মাঝে। আমরা আমাদের যেই পথে এসেছি, যেই পাহাড় দিয়ে এসেছি, সেই পাহাড়ের শেষ প্রান্তে ক্লিফ থেকে নেমে ওই যে সামনে দেখা যাচ্ছে একটা ব্রিজ, সেটা ক্রস করে তার পরের পাহাড়ে, অন্য পাহাড়ে, যেই পাহাড়ে রয়েছে মোনাস্ট্রিটি, সেই পাহাড়ে আবার উঠবো প্রায় 300 সিঁড়ি। Oh my god. সাতশো সিঁড়ি নেমে এসেছি এই ব্রিজটির ওপরে। এই কালভার্টটির একটা বিশেষত্ব হলো এটি জুড়েছে দুটো বড় পাহাড় বা ক্লিফকে। এক পাহাড় দিয়ে আমরা হেঁটে চলে এসেছি এই পর্যন্ত, কিন্তু আমাদের সেই তাকসেং মোনাস্ট্রিটা রয়েছে ঠিক সামনের আরেকটি পাহাড়ে। সেই পাহাড়ে এখন উঠতে হবে প্রায় 300 সিঁড়ি। আর এদিকে আমার পেছনে দেখতে পাচ্ছ দুটো পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে একটি ওয়াটারফল, এবং বয়ে শুধু চলছে না, এটা এসে এই ব্রিজের তলা দিয়ে গিয়ে অনেক নিচে নেমে যাচ্ছে একেবারে সেই ভ্যালিতে। এই পর্যন্ত পৌঁছনোই একটা বড় সার্থকতা। এখানকার লোকের বিশ্বাস প্রভু পদ্মসম্ভবা তিব্বত থেকে একটি উড়ন্ত বাঘের পিঠে চেপে এসেছিল এখানে দুটি ডেমনকে নিকেশ করে তারপরে একটি গুহার মধ্যে সাধনা করেছিল। ওই যে বললাম 3 মাস 3 দিন, 3 সপ্তাহ 3 দিন। Yes. Here comes the monastery. সোজা সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে মোনাস্ট্রিতে, তবে তার আগে রেখে যেতে হবে সবকিছু এখানে লকার রুমে। পৌঁছলাম সে তাকসেং মোনাস্ট্রি বা টাইগার নেস্ট মোনাস্ট্রি। খুব কম লোক নাকি এই পর্যন্ত পৌঁছয়, কিন্তু আমার মতো মানুষ এই বয়সে যে এখানে পৌঁছতে পেরেছে, এটাই অনেক বড় ব্যাপার। আমাকে এখানে যে পৌঁছতেই হতো, না হলে সবটা তোমাদের দেখাতাম কি করে। আমি ডুগং দত্তা, দ্য ওয়াকিং মঙ্ক। কিন্তু দুঃখের বিষয় হলো এই পয়েন্টের পরে আর ক্যামেরা বা মোবাইল ফোন কিছুই যাবে না। সব এখানে লকারে রেখে দিয়ে তবে ঢুকতে হবে মোনাস্ট্রিতে। দেখে এলাম তাকসেং বা টাইগার নেস্ট মোনাস্ট্রি। এর মধ্যে রয়েছে মোট 8টি মন্দির। মূল 2টি কি 3টি মন্দিরে রয়েছে গুরু রেমপোচে মানে গুরু পদ্মসম্ভবা, যাকে এরা বুদ্ধের পর সবথেকে বড় দেবতা হিসেবে পুজো করে। তার 2টি রূপ রয়েছে। একটি রূপ দেখে আমি বড় অবাক হলাম, যেখানে সে বসে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে একটি রুদ্র মূর্তি রূপে একটি সিংহের ওপরে, সিংহ নয় বাঘের ওপর, এবং তার গলায় রয়েছে মুন্ডমালা, অনেকটা আমাদের মা কালীর মতন।
আবার কোথাও তাকে মনে হচ্ছে অনেকটা মা দুর্গার মতন। এরপরেও অন্যান্য মন্দিরগুলোতে রয়েছে গুরু রেনপোচের সাথে সাথে রয়েছে দ্য গড অফ উইজডম এবং গড অফ কম্প্যাশন। হ্যাঁ, উইজডম এবং কম্প্যাশনের দেবতা রয়েছে, যেটা নাকি আমাকে বেশ মুগ্ধ করেছে। That was the best trekking experience of my life. Different and divine. So, after all that, एक celebration तो बनता है। রাতের সেলিব্রেশনের পর সকালবেলা পারো থেকে ফেরা। পারো থেকে ফুলশিলিং ফিরতে সময় লাগলো 5 ঘন্টার মতন। আর সেখানে পৌঁছে আবার সেই ইমিগ্রেশন কাউন্টার, এক্সিট ফ্রম ভুটান। দুদিন থিম্পু, দুদিন পারো আর 3 দিনের সাইট সিইং, সব মিলিয়ে 5 days 4 nights-এর ভুটান ট্রিপ। সো কেমন লাগলো জানিও। প্লিজ অফার ইউর ফিডব্যাক in the comment box about our most friendly neighbor, Bhutan. So, thank you for watching and see you soon on another trip. Till then, goodbye. Goodbye from Dugong Datta, the Mocking Monk.